মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তুলি সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা সোমবারের, আমি সকাল থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করছি। দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। সকাল এখন ওই ঘড়িতে কাঁটায় বাজে 9টা। তো সকালবেলা উঠেছি বেশ অনেকক্ষণ। ঘুম থেকে উঠে আজকে তো ইন্দুসোনার স্কুলও ছিল, তো ওকে রেডি করে ওর টিফিন সমস্ত কিছু গুছিয়ে দিয়ে ও চলে গেছে আজকে স্কুল। তারপর আমি আমার সমস্ত কাজে লেগে পড়েছি। প্রথমেই ভাবলাম এই ঘরে বিছানাটা যখন ফাঁকা আছে এটাই আগে গুছিয়ে নিই। আর ওই যে বিছানার চাদরটা তুলে না একটুখানি ঝেড়ে তারপর আবার পেতে দিয়েছিলাম। কারণ কি বলতো, বিছানার চাদরটা না তুললে না একটু নোংরা ধুলো টুলো পড়ে, তো তাই ভাবলাম একটুখানি ঝেড়ে দিই তারপর আবার পেতে নেব। তো সেটাই করেছি। আর এরপর হচ্ছে বালিশ টালিশ সমস্ত কিছু গুছিয়ে রাখবো। আর ওই ঘরে এখনও আমার বিনিশোনা ঘুমাচ্ছে, ওঠেনি। ও ওঠার পর তারপর সমস্ত কিছু বিছানা গুছিয়ে নেব। তবে ওই ঘরে বিছানাটা গোছানো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ওটা অফ ক্যামেরাতেই করে নিয়েছিলাম। আসলে আজকে বাড়িতে আসবে দুজন মানুষ, তো তার জন্য সকাল থেকে বলতে পারো একটু তাড়াহুড়োই করছিলাম। তারা অবশ্য আমার ভীষণ গেস্ট কেউ নয়, ওরা হচ্ছে আমার কাকু আর কাকিমা। অনেক দিন পর কাকু কাকিমা ওরা আসবে বলতে ওরা গিয়েছিল দিদির বাড়ি, আমার দিদির বাড়ি। তো সেখান থেকে আজকে বাড়ি ফিরবে। আমি বলেছিলাম যে আজকে খাওয়া দাওয়া করে এখান দিয়ে যেতে, সেই জন্য আজকে দুপুরে এখানে খাওয়া দাওয়া করবে। আর তারই জন্য সকাল থেকেই রান্নাবান্না শুরু করব ঠিক করেছি। অনেক দিন পর সময় হয়েছে, সময় বলতে সুযোগ পেয়েছি যে বাপের বাড়ির লোকজনকে খাওয়ানো, তো সেটা আর কি হাতছাড়া করে বলো। আর এমনিতেও কাকু কাকিমা ওরা খুব একটা আসে না। আর আসে বলতে আমার যখন পা ভেঙেছিল তখন তো কাকিমায়েরাই এসে এখানে থেকেছে, তো সেই হিসেবেই আসা। আর এমনি সময় ওরা খুব একটা আসে না, তাই যখন একবার সুযোগ পেয়েছি খাওয়ানোর, সেই সুযোগটা আমি আর হাতছাড়া করিনি। ওরা যখন বলল যে ওরা আজকে বাড়ি ফিরবে, তাই আমি বলে দিয়েছিলাম যে আজকে এখানে খাওয়া দাওয়া করে ফিরতে। তো সকালবেলাতেই আজকে মামনি, আমি যেহেতু বিছানা টিছানা গোছাচ্ছিলাম সেজন্য মামনি সবজিগুলো কেটে রেখেছিল। আর এদিকে তোমাদের দাদা মাংসও এনেছে, তো খাসির মাংস। আজকে ভেবেছিলাম খাসির মাংসটাই রান্না করব, তো সেই জন্য ওকে আনতে পাঠিয়েছিলাম সকালবেলাতে। তো নিয়ে চলে এসেছে। আর এই যে মাংসটা এবার আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দেব, আর তারপর আমি কিন্তু মাংসটা ম্যারিনেশনও করে রাখবো। আর এখানে না অনেকটাই মাটন ছিল, তো এর মধ্যে অল্প একটুখানি মাটন আমি তুলে রেখেছিলাম, আর ভাত বাকি পুরোটাই রান্না করে নিয়েছিলাম। তো এই যে এখানে ম্যারিনেট করার জন্য মাংসটা নিয়ে নিচ্ছি। আর এখানে কি বলতো, ওই সমস্ত মশলা, তারপর আদা জিরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, এই সমস্ত মশলা, সঙ্গে একটু টক দই আর সর্ষের তেল, তো এই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর অবশ্যই করে নুনটা দিতে হতো, কিন্তু সেটা ভুলে গিয়েছিলাম দিতে। তারপর ফ্রিজে ঢুকিয়ে দেওয়ার পর আবার বার করে সেটাকে আবার অল্প নুন দিয়ে তারপর ম্যারিনেট করে আবার ফ্রিজে রেখেছিলাম। তো সেটা অফ ক্যামেরাতেই হয়ে গেছে। যাই হোক, যেটা বলছিলাম যে বাপের বাড়ির লোককে তো খুব একটা খাওয়ানোর সুযোগ পাই না, যখন আসে তখন মনে হয় একটু রান্নাবান্না করে খাওয়াই। তো যতবারই ছোটো কাকু এসেছে, ওই হয়তো ছোটো কাকিমা যখন এখানে থেকেছে তখন নিতে এসেছে, তাই আমি সেরকমভাবে রান্না করে খাওয়াতে পারিনি। আর এবারে ইচ্ছা হলো আমি একটু রান্না বান্না করে খাওয়াই। মামুনি যদিও ছিল, কিন্তু কি বলতো, মামুনির শরীর তো খারাপ, সেরকম সুস্থ নয়। তো সেই জন্য আমি আর মামুনিকে রান্নাঘরে ঢুকতেই দিইনি। প্রত্যেকবারই এসে কিছু না কিছু রান্নাবান্না করতেই থাকে। আর আমি এবারে বলেই দিয়েছিলাম যে রান্নাবান্না একদম তুমি করতে যাবে না। আমি বলার থেকেও তাদের ছেলে বেশি করে বলেছিল, কারণ আমার কথা না শুনলেও ছেলের কথা শুনতেই হবে। তো সেই জন্য রান্নাবান্নাটা আমিই করেছিলাম। তো এই যে এখানে সমস্ত মশলা দিয়ে মাংসটা ম্যারিনেট করে রাখছি। আর এই যে মাংস রান্না করতে করতে একটা কথা মনে পড়ছে, কি বলতো, আমার বাবা না মাটন খেতে ভীষণ ভালোবাসতো। তো
বলতে গেলে মুরগির মাংস খুব একটা পছন্দই করতো না। মাটন যদি এক পিসও হতো, সে এক পিস আর ঝোল আলু দিয়ে মনে হতো তৃপ্তি করে ভাত খায়, তো এত ভালোবাসতো। আর সেই সুযোগটা আমার আর কোনোদিনও হলো না যে বাবাকে রান্না বান্না করে একটু খাওয়াবো। সত্যি মাঝে মাঝে মনে পড়লে ভীষণ মনটা কষ্ট হয়, আর মানে মনটা খারাপ হয়ে যায় যে যে মানুষটা মানে এত খেতে ভালোবাসতো তাকে আমি আর কোনোদিনও যত্ন করে খাওয়াতে পারলাম না। মাঝে মধ্যে এই সমস্ত গল্পগুলো আমি ইন্দুকে বলি, তো ইন্দু কিন্তু খুব, ইন্দুরও মন খারাপ হয়। যদি ইন্দু সেরকমভাবে দাদুকে কিছুই উপলব্ধি করতে পারেনি, তাহলেও ওর মন খারাপ হয়। যাই হোক, এদিকে একটু ঝিঙে আলু পোস্ত বসাচ্ছি। আসলে আজকে তো সোমবার বললামই, আর আজকে তো ষষ্ঠী ছিল, তাই মামনি আর কাকিমা ওরা দুজনেই খাবে না, মানে আঁশ খাবে না। তো সেই জন্য একটু ঝিঙে আলু পোস্ত করছিলাম, আর বললাম একটু ডাল করি। কাকিমা তো অবশ্য শুকনো শুকনোই ভাত খায়, তো বললো না ডাল করতে হবে না, পোস্ত করলে আমার আর কিছুই প্রয়োজন নেই। তো গরম গরম ভাত, ঘি আর পোস্ত দিয়ে খেয়েছিল। আর মামনি করেছিল চচ্চড়ি। তো চচ্চড়িটা রান্নাটা আমি করতে চেয়েছিলাম, কিন্তু মামনি বললো আমি করে দিই। তো পোস্তটা আমি যখন স্নান করছিল মামনি, তখন বসিয়ে দিয়েছিলাম, না হলে বলছিল পোস্তটাও আমি করে নিই। তো মাংসটা শুধু আমাকে করতে বলছিল। আসলে কি বলতো, মাংসটা তো অনেকক্ষণ ধরে কষাতে হবে, তো অতটা না আর পারে না। যাই হোক, আমি এখানে পোস্তটা করে নিচ্ছি, আর তারপরে এই যে মাংসটা বসিয়ে নেব। চচ্চড়িটা বসানোর সময় আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর যেটা বলছিলাম, বাবা খাসির মাংস খেতে ভীষণ পছন্দ করতো। মা ছিল ঠিক তার উল্টো, মানে মা আবার মুরগির মাংস খেতে খুব পছন্দ করতো। কিন্তু এখন কি বলতো, মাকেও যে একটু মুরগির মাংস খাওয়াবো সেটাও আর হয় না, কারণ মা তো আমিষ খায় না। বাবা মারা যাওয়ার পর থেকে তো মা নিরামিষই খায়, তাই মা সেরকম আমিষ কিছুই খায় না। আর সেই জন্য মাকে কোনো কিছুই খাওয়াতে পারি না। একটু যে বাড়ি এলে লুচি টুচি করে খাওয়াবো, সেটাও খায় না, কারণ মা লুচি খেতে একদমই পছন্দ করে না। তো ওই একটু যা পনির, ওইটাই খেতে একটু পছন্দ করে, ওটাই চাই যে একটু নিরামিষ নানা রকমভাবে বানিয়ে দিতে। আসলে কি বলতো, মা বাবাকে মানে কোনো কিছু করে খাওয়াতে পারার যে আনন্দটা, সেটা যেন সব, মানে বিয়ের পর সেটা যেন সব থেকে বেশি আনন্দ, যে নিজের হাতে মা বাবাকে রান্না করে কোনো কিছু খাওয়ানো। তো মাকে খাওয়াতে পারলেও বাবাকে তো আর কোনোদিনও খাওয়াতে পারলাম না, এটাই মনের মধ্যে ভীষণ বড় একটা দুঃখ রয়ে গেল, যে বাবাকে কোনো কিছু করে খাওয়াতে পারলাম না, বা বাবাকে কোনো কিছু দিতেও পারলাম না। যখন বিয়ের আগেতে তখন তো সেরকমভাবে কিছু দিতেই পারিনি, তখন তো আর কিছু করতামও না, তো দিতে পারিনি। আর বিয়ের পরও যে বাবাকে কিছু দেবো, সেটাও মানে ওই টুকটাক শ্বশুরবাড়ি থেকে যেটুকু যা পারতাম মানে দেয়া হতো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু নিজে পছন্দ করে কোনো জিনিস দেবো বা নিজে পছন্দ মতো নিজের মতো রান্না করে বাবাকে খাওয়াবো, সেটা কখনো করতে পারিনি। আসলে কি বলতো, তখন তো আমি আমার বাবার মানে যখন মারা যায়, তখন আমি গ্রামের বাড়িতে থাকতাম, তখন তো বর্ধমান আসিনি, তাই সেভাবে বাবাকে কিছু নিজের হাতে কিছু করে খাওয়াতে পারিনি। খাইয়েছি অনেক কিছুই, কারণ বাবা অনেকবারই গেছে, আর মামনির হাতে রান্না খুবই পছন্দ করতো, খাওয়া দাওয়া অনেকবারই করেছে, সেটার জন্য না, কিন্তু যে নিজের হাতে করে কিছু দেওয়া বা নিজের হাতে করে কিছু খাওয়ানো, সেই জিনিসটা না করতে পারিনি। এটাই একটা আমার মনে কষ্ট। যাই হোক, কী কী রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিলাম। পোস্তটা তো হয়েছে, আর চচ্চড়িটাও কিন্তু আজকে ভীষণ সুন্দর হয়েছিল খেতে, জানো তো, একদম ভাজা ভাজা। আর এই ধরনের চচ্চড়িটাই তোমাদের দাদা খুব পছন্দ করে, যে ভাজা ভাজা একটা চচ্চড়ি, তো সেটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর ওই দুটোই নিরামিষ হয়েছিল। আমি আগে ভাগে নিরামিষ ভাত আর ওই দুটোকে করে তুলে রেখে দিয়েছিলাম, তারপরে মাংসটা বসিয়েছিলাম। তো মাংসটা তো ম্যারিনেশন করাই ছিল, তো সেই জন্য খুব একটা অসুবিধা হয়নি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিলাম, এরপর মাংসটা দিয়ে ভালো মতো কষিয়ে নেব, আর নেওয়ার পর তারপর কুকারে সিটি দিতে বসিয়ে দেবো। আর আজকে জানো তো, খাসির মাংসটাতে না পেঁপে দিয়েছি, আসলে পেঁপে ছিল সেই জন্য একটু পেঁপে দিয়ে দিলাম। আর খাসির মাংসতে পেঁপে না খুব ভালো লাগে, আমার বাবা খুব পছন্দ করতো। আর এখানে ছোটো কাকুও খুব পছন্দ করে, মানে খাসির মাংস এমনি তো পাতলা ঝোলটাই সবাই পছন্দ করে, আর সেই সঙ্গে পেঁপেটাও। তো আমি দেখলাম যে সবাই যখন পছন্দই করে, তাহলে ওটাই রান্না করি। আর এখানে দেখো, মাংসর না কিডনিও এনেছে, এই কিডনিটা খেতে না আমি খুব ভালোবাসি, সেই জন্য যতবারই তোমাদের দাদা মাংস কেনে, আমার জন্য এই কিডনিটা নিয়ে আসে।
দেখো কষানো প্রায় হয়েই গেছে। আমি এবার এই যে কুকারের জলটা দিয়েছিলাম, দিয়ে আলু আর পেঁপেটা দিয়ে একটু গরম হতে দিয়েছিলাম, এরপর হচ্ছে মাংসটা দিয়ে দেব। তারপর 2 কি 3টে সিটি পড়লেই মোটামুটি মাংসটা সুন্দর হয়ে যাবে। তোমাদের জীবনে কি এরকম কোনো অভিজ্ঞতা আছে যে যেটা তোমরা চেয়েছো অথচ করতে পারোনি তোমাদের বাবা মায়েদের সঙ্গে? মানে ধরো বাবা মা কেউ হয়তো আর এই পৃথিবীতে নেই, কিন্তু তাদেরকে একটা জিনিস করে খাওয়াতে চেয়েছো অথচ করতে দিতে পারোনি। যদি তাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও বা আমার সঙ্গে শেয়ার করো। যাই হোক, এখানে মাংসটা চাপিয়ে চলে এসেছি বাগানের দিকে। সেই যে জানালার জালগুলো আনা হয়েছিল না, ওগুলো আজকে লাগানো হচ্ছে। আসলে আমার ভাই ছিল, তাই ওকে দিয়েই লাগিয়ে নিচ্ছিলাম। সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। আর কত যে ধুলো পড়েছে তোমরা একবার দেখো, মানে জাস্ট কি বলবো, প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছে। বেশ অনেক বছর পরে এইগুলো খোলা হলো, তো দেখো কতটা ধুলো পড়েছে। তো মানে কি বলবো, এত ধুলো পড়েছে, এত নোংরা হয়েছে। চলো এগুলো ওরা লাগিয়ে নিক, আর ওদিকে মাংসটা হয়ে গেছে, আমি এবার খেতে দিয়ে দেব। তো চলো মাংসটা একটুখানি দেখিয়ে দিই তোমাদের, এইরকম হয়েছিল, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। তো আজকের ভিডিওটা এতটুকুই। কেমন লাগলো অবশ্যই জানিও একটা কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে শেয়ার করো, লাইক করতে ভুলো না। দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।